ওকে, আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যালাপে। এবং আমরা গত লেকচারগুলোতে প্রায় 7টা লেকচার আমরা কমপ্লিট করেছি এবং এই 7টা লেকচারে আমরা কিন্তু মস্তিষ্ক এবং তারপরে আমরা চোখের একটা পার্ট করেছি। আজকে আমরা চোখের লাস্ট পার্টটুকু করব, দিন আমরা কানে প্রবেশ করব, এরপর কান থেকে হরমোনে চলে যাব, চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আমি সাথে আছি ফারাবি হাসান, পড়াশোনা করছি মুক্তা মেডিকেল কলেজে। আসেন আমরা একটু শুরু করি। তাহলে আজকে আমাদের প্রথম লেকচারটার নাম হচ্ছে পিউপিল। আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে পিউপিল কি, পিউপিল একটা ছিদ্রের নাম। পিউপিল কি, পিউপিল একটা ছোট ছিদ্র। যে ছোট ছিদ্রটা কোথায় থাকে? যেই ছোট ছিদ্রটা আমার দুইটা আইরিশের মাঝখানে থাকে, তাই না? একটা ছোট ছিদ্র, একটা ছোট ছিদ্র যা দিয়ে আলো পাস আউট করে। এখন এই যে পিউপিলটা আছে, এই পিউপিলটাকে ঘিরে রাখে দুই ধরনের পেশি। কয় ধরনের পেশি ভাইয়া? দুই ধরনের পেশি। এই দুই ধরনের পেশি কি? 1 নাম্বার এবং 2 নাম্বার। তাহলে 1 নাম্বার পেশিটা বা এক ধরনের পেশিটা হচ্ছে অরিও পেশি। কি বললাম? 1 নাম্বার পেশিটা হচ্ছে, এক ধরনের পেশিটা হচ্ছে আমাদের অরিও পেশি, অরিও পেশি, অরিও। এবং 2 নাম্বারটা হচ্ছে আমাদের বৃত্তাকার পেশি, অরিও এবং বৃত্তাকার পেশি। আমরা যদি একটু ছবি লক্ষ্য করি তাহলে এই পাশে চলে আসি আমরা। হ্যাঁ, তাহলে এই যে এটা যদি আমাদের একটা পিউপিল হয়, তাহলে এই হচ্ছে আমাদের ছোট পিউপিলটা। এবং এখানে দুই ধরনের পেশি থাকবে। এক ধরনের পেশি হচ্ছে অরিও। অরিও মানে কি? ব্যাসার্ধ বরাবর, একদম ব্যাসার্ধ বরাবর, তাই না? এই হচ্ছে আমাদের ব্যাসার্ধ বরাবর পেশিগুলা, ব্যাসার্ধ বরাবর পেশি, ব্যাসার্ধ বরাবর পেশি। এটা হচ্ছে আমাদের অরিয়া পেশি। আরেক ধরনের পেশি কি থাকবে ভাইয়া? আরেকটা বৃত্তাকার পেশি থাকবে। বৃত্তাকার পেশি কিভাবে থাকবে? এইভাবে থাকবে, এইভাবে বৃত্তাকার পেশিগুলো থাকবে, বৃত্তাকারে সাজানো থাকবে। কি থাকবে? বৃত্তাকারে সাজানো থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের একটা, এটা কি বলে, একটা পিউপিলের মাসেল গুলা বা পেশিগুলা। তাহলে এখন অরিও পেশি এবং বৃত্তাকার পেশির কিছু স্পেসিফিক কাজ আছে। কাজগুলা কি? আমরা যদি একটু লক্ষ্য করি, অরিও পেশি যদি সংকোচন হয়, অরিও পেশি যদি সংকোচন হয়, সংকোচন হয়, অরিও পেশি যদি সংকোচন হয়, তাহলে যেটা হবে, এই যে পিউপিলটা, এটা যদি সংকোচন হয়, এটা যদি সংকোচন হয়, তাহলে কি হবে? পিউপিল বড় হবে, পিউপিল বড় হবে, পিউপিল বড় হবে, পিপিল বড় হবে। দেখেন, ও তো এই ব্যাসার্ধ বরাবর, ও সংকোচন হওয়া মানে কি? কন্ট্রাকশন হওয়া, মানে পিছনের দিকে সরে যাওয়া। তাহলে কি এই গর্তটা বড় হয়ে যাবে না? এই কারণে অরিও পেশির সংকোচন মানে পিপিল বড় হওয়া। আর যদি বৃত্তাকার পেশি সংকুচিত হয়, এটা কি হয়? এটা যদি সংকুচিত হয়, সংকুচিত, তাহলে এটা যদি সংকুচিত হয়, তাহলে যেটা হবে, পিউপিল ছোট হবে। পিপিল কি হবে? বৃত্তাকার পেশিটা সংকুচিত হলে পিপিল ছোট হবে। তাহলে আমরা জানলাম যে অরিও পেশি সংকোচন হলে পিপিল বড় হবে এবং বৃত্তাকার পেশি সংকুচিত হলে কিন্তু পিপিল ছোট হবে বা পিপিল সংকুচিত হবে। তার মানে দুইটার কাজ হচ্ছে আলাদা বা অপোজিট, তাই না? অরিও সংকোচন হলে বড় হবে আর বৃত্তাকার সংকুচিত হলে ছোট হবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের পিপিলের কথাবার্তা। নেক্সটে আসি। তাহলে এবার নেক্সটে আমরা মেইন পড়াশোনাটা করার চেষ্টা করব, সেটা হচ্ছে আমাদের রেটিনা। আচ্ছা, তাহলে দেখেন, পিপিল দিয়ে আলো পাস করলো, পিপিলটা কি হইলো? আলো পাস করলো। এই আলো পাস করে কোথায় যাবে সে? পিপিল দিয়ে আলো পাস করে সে লেন্সে যাবে। লেন্স থেকে তারপর কোথায় যাবে? একদম রেটিনাতে চলে যাবে। আমরা আগের ক্লাসে লেন্স পড়েছি যে পিউপিল লেন্স হচ্ছে একটা বেসিক্যালি উত্তল অংশ, দ্বিউত্তল অংশ, যে দ্বিউত্তল অংশটা আমাদের আলোকে কেন্দ্রীভূত করতে সাহায্য করে, তাই না? আলোকে কেন্দ্রীভূত করে রেটিনাতে প্রবেশ করাতে সাহায্য করে। দিস ইজ লেন্স। আচ্ছা, এবার আমরা রেটিনাতে প্রবেশ করব। তার আগে এই রেটিনাতে আমরা আসলে দেখে নিই যে আলোর প্যাসেজটা কেমন থাকে, আলোর পাথওয়েটা কেমন থাকে, কিভাবে রেটিনাতে যায়। আমরা একটা 3D ভিউ দেখলে খুব সুন্দর বুঝতে পারবো। কি কেমন হয় বুঝতে পারবো? এই হচ্ছে আমাদের 3D ভিউটা। একটু যদি লক্ষ্য করি তাহলে দেখবেন এই হচ্ছে আমাদের আলো, একটা আলো পাস করতেছে, তাই না? একটা আলো সুন্দর মতো পাস করতেছে। আমরা যদি এইভাবে দেখি তাহলে এই যে দেখেন, এই আমরা আইরিশ দেখতে পাচ্ছি ভিতরে, তার আইরিশের সামনে একটু স্বচ্ছ অংশ আছে, হ্যাঁ, একদম ট্রান্সপারেন্ট, যেটা দেখা যাচ্ছে না। এই ট্রান্সপারেন্ট অংশটা কোথায়? এই ট্রান্সপারেন্ট অংশ এই পাশে আসলে আমরা দেখবো। ট্রান্সপারেন্ট অংশ দুইটা অংশ আছে। একটা হচ্ছে ওর কর্নিয়া, দিস ইজ কর্নিয়া, এই পার্টটা, হ্যাঁ, একদম এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে কর্নিয়া। এবং এর ভিতরে আছে আমার একটা ফাঁকা স্থান, যেটাকে আমরা বলি অগ্র প্রকোষ্ঠ, যেখানে কি থাকে ভাইয়া বলেন তো? একটা কি বলে, অ্যাকুয়াস হিউমার থাকে, তাই না? এরপরে কি আছে দেখেন, এরপরে আছে হচ্ছে আমাদের আইরিশ। এই যে আমরা যদি আগের অংশটা দেখি তাহলে এই যে,
তাহলে এই হচ্ছে আমাদের আইরিশ, এই যে এইটুকু অঞ্চল বা এই যে কালো অঞ্চলটুকু, তাহলে এটা কি আমাদের আইরিশ। এবং একটা ক্ষুদ্র অঞ্চল, একটা ক্ষুদ্র ছিদ্র, যেটা কিনা 2 নাম্বার দিয়ে দেখানো হচ্ছে, এটাই কিন্তু আমাদের পিউপিল। এই পিউপিলে দেখেন একদম আলোটা যখন আসলো সে পিউপিল দিয়ে ঢুকলো, এরপর লেন্সে ঢুকলো, লেন্স থেকে সে রেটিনাতে চলে গেল, এই যে রেটিনাতে আলোটা গেল। তাহলে এই যে 3D ভিউটা, এটার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম আলোটা লেন্স থেকে পাস করে রেটিনাতে চলে গেল। তাহলে এই যে এইটুকু এটা হবে আমাদের লেন্স। এটা কি? এটা আমাদের লেন্স। এই হচ্ছে আমাদের বড় একটা স্বচ্ছ দ্বিউত্তল লেন্স। দেন আমরা কোথায় যাব? দেন আমরা যাব হচ্ছে একদম আলোটা পাস করে একদম আলোটা পাস করে চলে গেল হচ্ছে আমাদের একদম রেটিনাতে। অর্থাৎ এই যে সিম্পল যে ছোট ছোট জিনিসপত্রগুলো, অর্থাৎ আমরা যে ছোট ছোট জালিকাকার রক্তনালীগুলো দেখতে পাচ্ছি, এগুলা কিন্তু কোথায় অবস্থান করতেছে? এগুলা কিন্তু অবস্থান করতেছে হচ্ছে আমাদের একদম ভিট্রিয়াস হিউমার, তাই না? আমরা বলছিলাম যে এটা হচ্ছে আমাদের অগ্রপ্রকোষ্ঠ, তারপর এটা হচ্ছে আমাদের ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এই ভিট্রিয়াস প্রকোষ্ঠের মধ্যে কিন্তু আমাদের এই যে জালিকাকার অংশগুলা সেগুলো আছে। আলোটা পাস করে কিন্তু ডিরেক্ট এই যে রেটিনা, এই রেটিনাতে চলে আসলো। দেন এই রেটিনার মাধ্যমে যে অপটিক্যাল ডিস্ক আছে এখানে, এই অপটিক্যাল ডিস্ক থেকে উদ্দীপনা ব্রেনে চলে গেল। তাহলে এই হচ্ছে মূলত আলোর একটা পাথওয়ে। আচ্ছা, এবার আমরা একটু স্লাইডে প্রবেশ করি। হ্যাঁ, তাহলে রেটিনাতে আমরা দেখলাম আলোটা রেটিনাতে গেল, এখন আমরা রেটিনাতে নিয়ে আলোচনা করি। তাহলে প্রথম জিনিস ভাইয়া, হোয়াট ইজ রেটিনা? রেটিনা কি? রেটিনা হচ্ছে ভাইয়া প্রথমত চোখের একমাত্র সংবেদনশীল পার্ট। রেটিনা হচ্ছে একমাত্র চোখের সংবেদনশীল পার্ট। 2 নাম্বার জিনিস, রেটিনার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এখানে 10টা উপস্তর আছে। আমরা কি মনে রাখবো? এখানে কয়টা উপস্তর আছে ভাইয়া? 10টি উপস্তর রয়েছে। কি রয়েছে? 10টি উপস্তর রয়েছে। আচ্ছা, এরপরে এখানে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট 2টা কোষ আছে আমরা জানি। একটা হচ্ছে ভাইয়া রড এবং অ্যান্ড কোন কোষ আছে, আমরা জানি এটা। হ্যাঁ, রড কোষ এবং কোন কোষ আছে এটা আমরা জানি। এখন আমরা একটু রড কোষ এবং কোন কোষ নিয়ে আলোচনা করব। চলো একটু রড কোষ এবং কোন কোষ নিয়ে আলোচনা করা যাক। প্রথমে চলে আসি রড কোষ। আচ্ছা, তাহলে এই রড কোষের কাজ কি হবে? কাজ কি হবে? প্রথমত আমরা যদি একটু লক্ষ্য করি, এই রড কোষের স্ট্রাকচারটা এবং এটা কতটুকু আছে আমাদের রেটিনার মধ্যে, এই রড কোষ থাকে 12 কোটি থেকে 12,70,00,000 এরকম থাকে মোটামুটি ভাবে। তাহলে রড কোষের সংখ্যাটা আমাদের জন্য তেমন বেশি ইম্পর্টেন্ট না, বাট মনে রাখলে ভালো, আমাদের জন্য পরবর্তীতে কাজে লাগতে পারে। তাহলে এই গেল হচ্ছে আমাদের রড কোষ। এবং রড কোষের পরবর্তীতে আমরা জানতে হবে রড কোষ আসলে কেমন স্ট্রাকচারের হয়, এটা কি দ্বারা গঠিত হয়। আমরা মনে রাখবো এই রড কোষে একটা একটা কি থাকবে? একটা রঞ্জক পদার্থ থাকবে। সেই রঞ্জক পদার্থ কেমনে মনে রাখবো? রড আছে, তাই এর রঞ্জক পদার্থের নাম হবে রোডোপ্সিন। এই রঞ্জক পদার্থের কি নাম হবে ভাইয়া? রঞ্জক পদার্থের নাম হবে রোডোপ্সিন। গেল, রঞ্জক পদার্থের নাম রোডোপ্সিন গেল। এবং এখানে অবশ্যই ভিটামিন এ থাকবে। ভিটামিন কি থাকবে? এ থাকবে। তাইলে কেউ যদি ভিটামিন এ না খায়, ওর কি ভিটামিন এ এর অভাব হবে না? তাহলে ওর যদি ভিটামিন এ এর অভাব হয়, তাহলে কি রড কোণের স্ট্রাকচার গঠন হবে না, রড কোণ সংগঠিত হবে না, রড কোণটা দুর্বল হবে, রড কোণটা পরিপূর্ণ হবে না, রড কোণের গঠনটা বৃদ্ধি হবে না। যদি রড কোণের গঠনটা বৃদ্ধি না হয়, তাইলে আসেন কি হয় এটা বুঝি। এই রড কোণটা কি কাজে লাগে আমাদের জন্য? এই রড কোণটা আমাদের রাতে দেখার জন্য কাজে লাগে। রাতে দেখার জন্য। তাহলে রড কোণ কিসের জন্য দেখার জন্য কাজে লাগে? রাতে দেখার জন্য। তাহলে কারো যদি ভিটামিন এ না থাকে, তার মানে ও রড কোণ সংগঠিত হবে না, ও রড কোণটা দুর্বল থাকবে, রড কোণটা প্রপার থাকবে না। যদি রড কোণটা প্রপার না থাকে, রড কোণে কোনো সমস্যা থাকে, তাহলে কি ও রাতে দেখতে পাবে? রাতে দেখতে পাবে না। তার মানে ভিটামিন এর অভাবে কিন্তু রাতে দেখা যাচ্ছে না। এই কারণে আমরা বলি ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ক্লিয়ার? ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা রোগ হয়। আরেকটা জিনিস, এই রড কোষ, আমরা সব সময় এই রড কোষ কি করতে পারবে জানেন? ও কোনো ধরনের রঙিন প্রতিবিম্ব সৃষ্টি করতে পারবে না। কি করতে পারবে না? রঙিন প্রতিবিম্ব সৃষ্টি করতে পারবে না। তাই ও সব সময় সাদা কালো প্রতিবিম্ব সৃষ্টি করবে। রড কোণ কি করবে? সাদা কালো প্রতিবিম্ব সৃষ্টি করবে। সাদা কালো প্রতিবিম্ব সৃষ্টি করবে। রড কোণ কি করবে? সাদা কালো প্রতিবিম্ব সৃষ্টি করবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের রড কোণের আলাপ আলোচনা।
এবার রড কোন তো পড়ে ফেললাম, রড কোন সাদা কালো করে, রাতে দেখার জন্য ব্যবহার হয়, ভিটামিন এ থাকে, রডোপ্সিন থাকে এবং 12 থেকে 12 কোটি 70 লাখ থাকে। এবার আসেন আরেকটা জিনিস, যেহেতু ও সাদা কালো প্রতিবিম্ব তৈরি করতে পারে, তার মানে দেখেন রাতে আলো কি থাকে, কম থাকে, তাই না? তাই রাতে কম আলোর মধ্যেও দেখার জন্য রডকোন আমরা ইউজ করি। তার মানে রডকোন কিন্তু আলোর প্রতি বেশি সংবেদনশীল। এই বেশি সংবেদনশীল থাকার কারণে সে রাতে দেখা যাচ্ছে। তাহলে আমরা এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যে রডকোন আলোর প্রতি বেশি সংবেদনশীল। তাহলে ও কি হবে, ও বেশি সংবেদনশীল, বেশি সংবেদনশীল। ও বেশি সংবেদনশীল। তাহলে এই গেল আমাদের রড কোষের আলাপ আলোচনা। তাহলে আসেন আমরা কোন কোষ নিয়ে একটু পড়াশোনা করি ভাইয়া। তাহলে কোন কোষ, হ্যাঁ কোন কোষ, কোন, এই দেখা যাবে না এটা, আমরা একটু অন্য কালার ইউজ করি, ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করব আমরা, সেটা হচ্ছে কোন কোষ, কোন। আচ্ছা সেম ভাবে ওর কিছু স্ট্রাকচার থাকবে। কোন কোষ কি দ্বারা তৈরি হয়, একটু একটু টুকুস করে আমরা বলে ফেলি। কোন কোষ তৈরি হবে আমাদের রোডোপসিন, তো এটা হবে আয়োডোপসিন দ্বারা, এটা হবে আমাদের আয়োডোপসিন রঞ্জক পদার্থ দ্বারা, আয়োডোপসিন। এটা যদি আয়োডোপসিন হয়, এখানে আরেকটা রঞ্জক পদার্থ থাকে বা প্রোটিন থাকে, সেটা হচ্ছে ফটোপসিন প্রোটিন। তাহলে এখানে কি থাকবে, ফটোপসিন প্রোটিনও থাকবে, এখানে কি ফটোপসিন প্রোটিনও থাকবে। আচ্ছা গেল, এখানে ফটোপসিন প্রোটিন থাকে। আচ্ছা এই যে কোন কোষটা আছে, এই কোন কোষটা বেসিক্যালি আমাদের রঙিন প্রতিবিম্ব তৈরি করে। তাহলে কোন কোষ তৈরি করবে, রঙিন প্রতিবিম্ব সৃষ্টি করবে, রঙিন প্রতিবিম্ব সৃষ্টি করবে। কোন কোষ কি তৈরি করবে, রঙিন প্রতিবিম্ব সৃষ্টি করবে। আচ্ছা এরপরে কি, কোন কোষ রঙিন প্রতিবিম্ব সৃষ্টি করলো, তাহলে ও দিনে দেখার জন্য ব্যবহৃত হবে। রড কোষ রাতে দেখার জন্য, ও কিসের জন্য, ও দিনে দেখার জন্য ব্যবহৃত হবে, দিনে দেখার জন্য ব্যবহৃত হয়। আচ্ছা আচ্ছা যেহেতু তার মানে যেহেতু দিনে দেখার জন্য ব্যবহৃত হচ্ছে, দিনে দেখার জন্য ব্যবহৃত হচ্ছে, তাহলে ও কম আলোতে কাজ করতে পারে না। রড কোষের মধ্যে, রড কোষ তো রাতের বেলাও কাজ করতো, তাহলে ও যেহেতু কম আলোতে কাজ করতে পারতেছে না, এই কারণে আমরা ওকে বলবো কম সংবেদনশীল আলোর প্রতি, আলোর প্রতি কম সংবেদনশীল। এইটা কেমন, এটা হচ্ছে আলোর প্রতি কম সংবেদনশীল। আয়োডোপসিন, ফটোপসিন রঙিন প্রতিবিম্ব দিনে দেখার জন্য ব্যবহৃত হয়, আলোর প্রতি কম সংবেদনশীল। দিস ইজ কোন কোষ। ঠিক আছে, এখন কোন কোষ কয় ধরনের থাকে ভাইয়া, কোন কোষ এটা 3 ধরনের থাকবে। কোন কোষ কয় ধরনের থাকবে, 3 ধরনের, 3 টাইপ। কি কি, একটা থাকবে লাল, মানে মৌলিক রংগুলোর জন্য আর কি, বুঝছেন ভাইয়া, লাল, সবুজ, আর থাকবে নীল। লাল, সবুজ, নীল, এই হচ্ছে আমাদের কোন কোষ। যদি আমরা রড কোষ এবং কোন কোষের পার্থক্য যদি লিখতে দিতে বলে, তাহলে আমরা পারবো না। এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো একটা বক্সে লিখবো, আর আবার সেম ভাবে রড কোষের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই রড কোষের বৈশিষ্ট্যগুলো যদি আমরা লিখে দিই, তাহলে কিন্তু আমাদের যে কোন কোষ বা রড কোষের যে পার্থক্য চলে আসে পরীক্ষায়, এই রড কোষ অথবা কোন কোষের পার্থক্য হয়ে যাবে। তাহলে আমাদের রড কোষ এবং কোন কোষ শেষ, তার মানে আমাদের এর মাধ্যমে রেটিনার পড়ালেখাও কিন্তু শেষ, কারণ রেটিনাতে এর বেশি কিছু আমাদের আসে না, এবং এর বেশি কিছু আসলে নাইও। তো রেটিনা শেষ, চলেন সামনের দিকে যাই আমরা। সামনের দিকে কি আছে দেখেন, চোখের আনুষঙ্গিক অংশ। এর আগে আমরা লেন্স পড়ছি, তার আগে আমরা কি পড়ছি, ভিট্রিয়াস প্রকোষ্ঠগুলো পড়ছিলাম না, অ্যাকুয়াস হিউমার প্রডিউস করে, ভিট্রিয়াস হিউমার প্রডিউস করে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ আচ্ছা, এরপরে আমরা যদি যাই, তাহলে আমরা নেক্সটে যাব হচ্ছে চোখের আনুষঙ্গিক অংশগুলোতে। অর্থাৎ আমরা আনুষঙ্গিকের 2টা পার্ট পাইছিলাম চোখের, একটা হচ্ছে চোখী গোলক আর একটা হচ্ছে চোখের আনুষঙ্গিক অংশ। আসেন চোখের আনুষঙ্গিক অংশটা আসলে আছে কি, হ্যাঁ এটা একটু পড়াশোনা করার চেষ্টা করি। প্রথমে আমরা একটা আনুষঙ্গিক অংশের নাম শিখবো, সেটা হচ্ছে অক্ষি কোটর। অক্ষি কি, কোটর। তাহলে প্রথম জিনিস কি ভাইয়া, অক্ষি কোটর। তাহলে প্রথম জিনিস কি, অক্ষি
কোটর। অক্ষিকোটর কি? অক্ষিকোটর একটা অস্থি, ঠিক আছে, অক্ষিকোটর কি? একটা অস্থি। এবং এই যে অক্ষিকোটর অর্থাৎ মুখমণ্ডলীয় একটা অস্থি, মুখমণ্ডলীয় একটা অস্থি যেটা কিনা মস্তক এবং মুখমণ্ডল দিয়ে তৈরি করা হয়েছে। আমরা মনে রাখবো, দেখেন এটা হচ্ছে আমাদের অক্ষিকোটর। এই অক্ষিকোটরের যে নিচের হাড্ডিটা, এই নিচের হাড্ডিটার নাম হচ্ছে জাইগোমেটিক হাড্ডি। নিচের হাড্ডির নাম কি? জাইগোমেটিক হাড্ডি। তাহলে জাইগোমেটিক হাড্ডি কি? একটা মুখমণ্ডলীয় হাড্ডি, এবং করটিকার হাড্ডিগুলো আছে যে ফ্রন্টাল এবং জাইগোমেটিক অস্থি মিলে আমাদের অক্ষিকোটরটা তৈরি করতেছে। তাই এটা বেসিক্যালি আমাদের কি দ্বারা গঠিত হচ্ছে, আমরা যদি একটু লিখি, এটা মস্তিষ্ক এবং মুখমণ্ডলীয় অস্থির সমন্বয়ে তৈরি হয়। এটা কিসের সমন্বয়ে তৈরি হয়? মুখমণ্ডলীয় মস্তিষ্ক এবং মুখমণ্ডলীয় অস্থির সমন্বয়ে এই জিনিসটা তৈরি হয়। তাহলে এই গেল আমাদের অক্ষিকোটর। আচ্ছা, 2 নাম্বার জিনিস কি ভাইয়া? 2 নাম্বার জিনিস আমরা শিখবো অক্ষিপেশি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর এক্সাম। অক্ষিপেশি, অক্ষিপেশি। আচ্ছা, এই অক্ষিপেশি 2 ধরনের হয়। কয় ধরনের হয় বলেন তো ভাইয়া? 2 ধরনের হয়। এক ধরনের অক্ষিপেশি হচ্ছে এক্সট্রিনসিক, আরেক ধরনের অক্ষিপেশি হচ্ছে ইন্ট্রিনসিক। এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক। তাহলে এই যে ইন্ট্রিনসিকটা আছে, এই ইন্ট্রিনসিক মানে কি? মানে হচ্ছে এক্সট্রিনসিক মানে অক্ষিকোটরের বা অক্ষিগোলকের বাইরের, অক্ষিগোলকের বাইরের পেশিগুলা। যেমন ধরেন ইনফেরিয়র অবলিক বা রেকটাস, হ্যাঁ, মিডিয়াল রেকটাস, ইনফেরিয়র অবলিক, এগুলা চোখের অক্ষিগোলকের বাইরে থাকে। আবার সেম আমরা যদি অক্ষিগোলকের ভিতরে লক্ষ্য করি, আমাদের আইরিশের পেশি আছে, সাসপেনসরি লিগামেন্ট আছে, তারপরে কি আছে, মানে কি বলে, সিলিয়ারি পেশি আছে না? এই যে সিলিয়ারি পেশি, সাসপেনসরি লিগামেন্ট, এগুলো কি অক্ষিগোলকের ভিতরের পার্ট না? অক্ষিগোলকের ভিতরের পার্টটাকে আমরা বলতেছি ইন্ট্রিনসিক। ইন্ট্রিনসিক, তাহলে এক্সাম্পল কি হবে ভাই এটার এক্সাম্পল? এইটাকে যে বলছে আমাদের আইরিশের পেশি, তারপরে আমার হচ্ছে সিলিয়ারি পেশি, এগুলা, হ্যাঁ, এগুলা কিসের এক্সাম্পল? এগুলো হচ্ছে ইন্ট্রিনসিকের এক্সাম্পল। তাহলে ইন্ট্রিনসিকটা আমরা একটু পণ্ডিতি করি, হ্যাঁ, ইন্ট্রিনসিক তো আমরা বুঝে গেলাম, হ্যাঁ, তাহলে ইন্ট্রিনসিক তো আমরা বুঝে গেলাম। তাহলে ইন্ট্রিনসিক যদি আমরা বুঝে যাই, ইন্ট্রিনসিক যদি আমরা বুঝে যাই, তাহলে আমরা ইন্ট্রিনসিককে, হ্যাঁ, ইন্ট্রিনসিকটা একটু এই পাশে নিয়ে আসি। ওকে, আমরা একটু দূরে সরাই নিয়ে যাই, হ্যাঁ, তুমি বাবা ইন্ট্রিনসিককে ভেসে চলে আসো। এখন আমাদের পড়ালেখা এক্সট্রিনসিক নিয়ে। এই এক্সট্রিনসিক আমাদের কয়টা আছে জানেন? এক্সট্রিনসিক পেশি, এই এক্সট্রিনসিক পেশি হচ্ছে আমাদের যেগুলো অক্ষিগোলকের বাইরে থাকে। এটা আছে মোট 6টা। কয়টা আছে ভাইয়া? 6টা। এর মধ্যে এই 6টার মধ্যে 2টা হচ্ছে আমাদের ইনফেরিয়র সুপিরিয়র অবলিক পেশি, তার মানে 2টা হচ্ছে আমাদের অবলিক পেশি। অবলিক পেশি কয়টা রে ভাইয়া? 2টা হচ্ছে আমাদের অবলিক পেশি। অবলিক পেশি হবে 2টি। আর বাকি যে 4টা, এই 4টা হচ্ছে আমাদের রেকটাস পেশি। কয়টা পেশি? 4টা হচ্ছে আমাদের রেকটাস পেশি। তাহলে 2টা হচ্ছে অবলিক পেশি, 4টা হচ্ছে রেকটাস পেশি। 2টা অবলিক পেশি, 4টা রেকটাস পেশি। তাহলে এই 2টা অবলিক পেশির নামগুলো মনে রাখতে হবে আমাদের। এই 2টা অবলিক পেশির নাম কি ভাইয়া? 1 নম্বর জিনিস হচ্ছে সুপেরিয়র অবলিক এবং ইনফেরিয়র অবলিক। সিম্পল জিনিস 2টা অবলিক আছে, সুপিরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিক। ক্লিয়ার? সুপিরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিক। জাতির উদ্দেশ্যে প্রশ্ন, সুপিরিয়র অবলিককে কত নাম্বার করোটিক স্নায়ু সাপ্লাই দেয়? ভিডিও পজ করবেন এবং অ্যান্সার করবেন। আমরা আগের লেকচারে এটা পড়ছি। তো সুপিরিয়র অবলিককে কত নাম্বার করোটিক স্নায়ু সাপোর্ট দেয়?
এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে এবং মেডিকেল কোশ্চেনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জানতাম, আমরা এক পাশে লিখে নিই, আমরা জানতাম SO4 আর IO3, তাই না? আমরা আগের লেকচারে পড়ছি SO4 এবং IO3। SO4 মানে কি সুপিরিয়র অবলিককে 4 নাম্বার সাপ্লাই দিবে, আর ইনফিরিয়র অবলিককে কয় নাম্বার সাপ্লাই দিবে? 3 নাম্বার সাপ্লাই দিবে। সুপিরিয়র অবলিককে 4 নাম্বার, 4 নাম্বার নাম কি ছিল রে? ট্রক্লিয়ার, তাই না? আর ইনফিরিয়র অবলিককে 3 নাম্বার সাপ্লাই দিবে। 3 নাম্বার মানে কি? অক্লোমেটার। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের, এইগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, সুপিরিয়র অবলিকটা কোথায় থাকে? আমরা মনে রাখবো কর্নিয়া এবং যে স্নায়ু, এটা কার মাঝখানে থাকবে? এটা থাকবে কর্নিয়া এবং স্নায়ুর মাঝখানে। তাহলে এটা থাকবে আমাদের কর্নিয়া এবং স্নায়ুর মাঝে। তাহলে কোথায় থাকবে? কর্নিয়া এবং স্নায়ুর মাঝে থাকবে। এটা কোথায় থাকবে? সুপিরিয়রটা কোথায় থাকবে? কর্নিয়া এবং স্নায়ুর মাঝে থাকবে। তাহলে ইনফেরিয়রটা কি? সুপিরিয়রের বিপরীত, তার মানে এটা কর্নিয়া এবং মাঝের হচ্ছে উপরের দিকে থাকবে, আর ইনফেরিয়রটা এই ঠিক সুপিরিয়রের বিপরীতে থাকবে। গেল গেল। আচ্ছা, এটা যদি ইনফেরিয়র সুপিরিয়র হয়, তাহলে এই মানে অবলিক পেশিটাই বেসিক্যালি কর্নিয়া এবং স্নায়ুর মাঝে থাকে। আচ্ছা, এবার রেকটাস পেশি কয়টা আছে ভাইয়া? 4টা আছে। কি কি রেকটাস পেশি আমরা একটু পড়ার চেষ্টা করি। তাহলে 4টা রেকটাস পেশি আছে, 1টা 2টা 3টা আর এই যে হচ্ছে আমাদের 4টা। তাহলে 4টা রেকটাস পেশি কি আছে? একটা হচ্ছে মিডিয়াল রেকটাস, হ্যাঁ, মিডিয়াল ল্যাটারাল superior inferior। রেকটাস পেশিগুলো কি কি আছে? মিডিয়াল ল্যাটারাল সুপিরিয়র ইনফেরিয়র, মিডিয়াল ল্যাটারাল সুপিরিয়র ইনফেরিয়র, মিডিয়াল ল্যাটারাল সুপিরিয়র ইনফেরিয়র। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে মিডিয়াল ল্যাটারালগুলো কাজ কি? তো দেখেন, আমাদের বডির এটা যদি মিড লাইন হয়, একদম মাঝ বরাবর লাইনটা হয়, তাহলে মিডিয়াল কোনগুলো হবে? যেগুলো এই মিড লাইনের মাঝামাঝি থাকবে, মিড লাইনের কাছাকাছি, একদম মধ্যরেখার কাছাকাছি অংশগুলোকে আমরা বলি মিডিয়াল। আর ল্যাটারাল মানে দূরের অংশ, ল্যাটারাল মানে দূরের অংশ, ল্যাটারাল মানে দূরের অংশ। আর সুপিরিয়র মানে উপরে, আর ইনফেরিয়র মানে নিচের। তাহলে যে মিডিয়াল রেকটাস ও কি করবে? ও চোখকে অক্ষিকটকের ভিতরে ঘোরাইতে সাহায্য করবে। যে ল্যাটারাল বাইরের দিকে ঘুরতে সাহায্য করবে, সুপিরিয়র উপরে, ইনফেরিয়র নিচে। শেষ। তাহলে এই গেল হচ্ছে আমাদের রেকটাস এবং এক্সটেন্সিভ পেশি, যেটা 6টা থাকবে, 2টা অবলিক আর 4টা রেকটাস। আচ্ছা, চলেন এবারে হচ্ছে আমরা আরেকটা যাই। আচ্ছা, এবার আমরা নেক্সটের দিকে চলে যাই। হ্যাঁ, ওকে, এই গেল চোখের আনুষঙ্গিক অংশ। তারপরে আনুষঙ্গিক অংশের মধ্যে আরো অনেক কিছু আছে, যেমন আমাদের আছে হচ্ছে, আমরা এই পাশটাতে একটু লিখি। হ্যাঁ, আমাদের আছে হচ্ছে পরবর্তীতে অক্ষি পল্লব আছে। অক্ষি পল্লব যে আছে ভাইয়া, এই অক্ষি পল্লব কোনটা? এই যে আমাদের উপরের পাতা এবং নিচের পাতা, এই দুইটি হচ্ছে আমাদের অক্ষি পল্লব। তাহলে এটা কয়টা থাকবে ভাইয়া? ঊর্ধ্ব ও নিম্ন দুইটা থাকবে, ঊর্ধ্ব এবং নিম্ন। আচ্ছা, এরপরে এই অক্ষি পল্লবের আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, এখানে একটা উপ অক্ষি পল্লব থাকে, উপ অক্ষি পল্লব, যেটা বয়স বাড়ার সাথে সাথে আমাদের বডি থেকে বিলুপ্ত হয়ে যায়। এই জন্য এটাকে বিলুপ্ত প্রায় অংশ বলা হয়। এর আরেকটা নাম আছে, এটা আরেকটা নাম হচ্ছে নিকেটিং পর্দা। নিকেটিং মেমব্রেন, নিকেটিং মেমব্রেন। তাহলে অক্ষিপলবের মধ্যে যে ঊর্ধ্ব নিম্ন এবং উপ অক্ষিপলব, এটাকে বলা হয় নিকেটিং মেমব্রেন, যেটা কিনা আমাদের বয়স বাড়ার সাথে সাথে এটা বিলুপ্ত হয়ে যায়। তাহলে আমরা অক্ষি কোটর, অক্ষি পেশি পড়লাম, অক্ষি পল্লব পড়লাম। এবার আমরা কি পড়বো? এবার আমরা আরেকটু যাই সামনে। অক্ষি গ্রন্থি আছে, অক্ষি চোখের উপযোজন আছে। আচ্ছা, আমরা অক্ষি গ্রন্থি আলাদা করে পড়বো। আচ্ছা, আরেকটু কিছু পড়ি। অক্ষি পল্লবের পরে আছে আমাদের আইব্রো। এখানে একটু লিখে দিই। হ্যাঁ, আমাদের কি আছে? আইব্রো। আমরা জানি না আইব্রো মানে কি? আইব্রো মানে অক্ষি ব্রো বা আইব্রো ইংলিশে আসলে এইভাবে লিখেন, আইব্রো, আইব্রো। আচ্ছা, তাহলে আইব্রোর কাজ কি ভাইয়া? আইব্রোর কিছু ইন্টারেস্টিং কাজ আছে, সেটা হচ্ছে এই, আমরা তো আইব্রো চিনি, এটা হচ্ছে আইব্রো। তাহলে আইব্রোর কাজ কি? আইব্রোর কাজ হচ্ছে আমাদের যে কপালের ঘামগুলা, এই কপালের ঘাম যাতে ডিরেক্টলি চোখে না প্রবেশ করতে পারে, এই ঘাম বাধা দেয়, ঘামের যে প্রসেস বা ঘাম পড়াকে বাধা দেয় আইব্রো। তাহলে ওকে ঘামকে বাধাগ্রস্ত করে।
আইব্রোর কাজ কি? আইব্রোর কাজ হচ্ছে ঘামকে বাধা দেওয়া। ওকে, এই গেল হচ্ছে মোটামুটি ভাবে আমাদের আনুষঙ্গিক অংশ। আচ্ছা, আর আরেকটা আনুষঙ্গিক অংশ, সেটা হচ্ছে আমাদের অক্ষি গ্রন্থি, যেটা আমরা একটু পরে পড়বো। তাহলে আমরা একটু বক্স করে দিই যে আমরা আসলে কি কি জিনিস পড়ছি। হ্যাঁ, প্রথমে আমরা পড়ছি অক্ষি কোটর। প্রথমে আমরা কি পড়ছি? প্রথমে আমরা পড়ছি অক্ষি কোটর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অক্ষি কোটর। ওকে, এটা হচ্ছে আমাদের অক্ষি কোটর। তারপরে আমরা কি পড়লাম? তারপরে আমরা পড়লাম হচ্ছে অক্ষি পেশি পড়লাম। আমরা পড়লাম অক্ষি পেশির অনেকগুলো প্রকারভেদ ছিল, সবগুলো আমরা পড়াশোনা করার চেষ্টা করেছি। তারপরে আমরা কি বললাম? অক্ষি পল্লব। হ্যাঁ, অক্ষি পল্লব, এগুলো হচ্ছে যেগুলো কিন্তু বক্স করে দিচ্ছে, এগুলো হচ্ছে আনুষঙ্গিক অংশ আর কি। তারপরে হচ্ছে আইব্রো পড়ছি, আইব্রো। আইব্রো এবং আইব্রোর কাজ দুইটাই আমাদের পড়াশোনা করা শেষ। এরপরে এক্সট্রেন্সিক ছিল, আর একটা হচ্ছে ইন্ট্রেন্সিক ছিল। ইন্ট্রেন্সিক আমরা একটু বেশি দূরে নিয়ে আসছি না, এটা একটু কাছে নিয়ে যাই। হ্যাঁ, একটু রাগ কর, আর হ্যাঁ, আরে যাতে রাগ না করে আর কি। এই যে তুমি একটু কাছে চলে যাও, বেশি কাছে গেছে গো। এটা একটু ছোট করে ফেলি এখন, ছোট করলাম। এরপর তুমি একটু উপরে চলে যাও। হ্যাঁ, এই জায়গায় থাকো, এই জায়গায় থাকো। হ্যাঁ, এখন ঠিক আছে। দেখো, দেখেন, ইন্ট্রেন্সিক, ইন্ট্রেন্সিক, এক্সট্রেন্সিক, তাই না? ইন্ট্রেন্সিক, এক্সট্রেন্সিক, ইন্ট্রেন্সিক, এক্সট্রেন্সিক। এক্সট্রেন্সিকের আবার 6টা অস্থি ছিল, 2টা অবলিক আর একটা হচ্ছে 4টা রেক্টাস। আচ্ছা, অক্ষিপল্লবের ঊর্ধ্ব অক্ষিপল্লব, নিম্ন অক্ষিপল্লব আর উপ অক্ষিপল্লব আমরা বললাম নেগেটিভ পর্দা। এইগুলো হচ্ছে মোটামুটি ভাবে আমাদের আনুষঙ্গিক অংশ। আচ্ছা, নেক্সটে আসেন অক্ষি গ্রন্থি। অক্ষি গ্রন্থি কয়টা থাকে জানেন? অক্ষি গ্রন্থি কয়টা থাকে? অক্ষি গ্রন্থি থাকে আমাদের 3 প্রকারের। অক্ষি গ্রন্থি থাকে। অক্ষি গ্রন্থি কয় প্রকারের থাকে? 3 প্রকারের। কি কি জিনিস? নাম্বার 1 ল্যাক্রিমিনাল গ্রন্থি। নাম্বার 1 কি? ল্যাক্রিমিনাল গ্রন্থি। ল্যাক্রিমিনাল গ্রন্থি, ঠিক আছে। 2 নাম্বার জিনিস আমাদের মধ্যে থাকে, সেটা হচ্ছে হার্ডারিয়ান, আর একটা হচ্ছে মিবোমিয়ান। হার্ডেনিয়ান, হার্ডেরিয়ান, 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 আসলে হার্ডেরিয়ান। হার্ডেরিয়ান, আরেকটা হচ্ছে আমাদের ভাইয়া মিবোমিয়ান। আচ্ছা, এগুলোর কাজ আমাদের পড়তে হবে এখন। মনে রাখবো আমরা আমাদের যে ল্যাক্রিমিনাল অস্থিটা আছে, এই ল্যাক্রিমিনাল অস্থির কাজ কি? ল্যাক্রিমিনাল অস্থির কাজ, সরি অস্থি না তো, গ্রন্থি। এই গ্রন্থির কাজ হচ্ছে অশ্রু ক্ষরণ করা। এটার কাজকে আমাদের অশ্রু ক্ষরণ করা, তার মানে এটাকে অশ্রু গ্রন্থিও বলা হয় এখানে। অর্থাৎ আমরা যে কান্না করি, সেই কান্না বা অশ্রু আসে থেকে এই ল্যাক্রিমিনাল গ্রন্থি থেকে। এখন এই অশ্রুর বেনিফিট কি? অশ্রু কি হুদাই, মানে ওর কি কোনো কাজ নাই আমাদের? আছে, অবশ্যই আছে। এই অশ্রুর মধ্যে কি থাকে জানেন? এই অশ্রুর মধ্যে লাইসোজাইম এনজাইম থাকে। কি থাকে? লাইসোজাইম এনজাইম। এখন এই লাইসোজাইম এনজাইমের কাজ কি? লাইসোজাইম এনজাইমের কাজ হচ্ছে এটি ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। তাহলে এর মধ্যে থাকে আমাদের লাইসোজাইম এনজাইম, যেটা আমাদের ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। তো এই গেল হচ্ছে আমাদের ল্যাক্রিমিনাল অস্থির কাজ। এবার হার্ডেরিয়ানের কাজ কি? হার্ডেরিয়ানের কাজ খুব সিম্পল, ও একটা তৈলাক্ত পদার্থ সৃষ্টি করবে। তাহলে তৈলাক্ত পদার্থ কি সৃষ্টি করবে? হার্ডেরিয়ান তৈলাক্ত পদার্থ সৃষ্টি করবে। হার্ডেরিয়ান কি করবে? তৈলাক্ত পদার্থ সৃষ্টি করবে। এবং হার্ডেরিয়ানটা আসলে কোথায় থাকে? হার্ডেরিয়ানটা আসলে কোথায় থাকে? এটা আসলে পশ্চাৎ ভাগের অঙ্কীয় দেশে থাকে। কোথায় থাকবে এটা? এটা পশ্চাৎ ভাগের, চোখের যে পশ্চাৎ অংশ আছে, পশ্চাৎ অংশের অঙ্কীয় দেশে থাকে। পশ্চাৎ অংশে কোথায় থাকে? অঙ্কীয় দেশে থাকে। পশ্চাৎ অংশের অঙ্কীয় দেশে থাকে। আর মিবোমিয়ান, এই মিবোমিয়ানের কাজও আসলে সেম, ও তৈলাক্ত পদার্থ সৃষ্টি করবে। ও কি করবে? ও একটা তৈলাক্ত পদার্থ সৃষ্টি করবে। এবং এই তৈলাক্ত পদার্থটা কি কেমন হবে জানেন? এটা গাঢ় হবে। এটা হবে গাঢ়, এটা হবে গাঢ়। তাহলে হার্ডেরিয়ান এবং মিবোমিয়ানের কাহিনী আমরা বুঝতে পারলাম যে দুইটাই আসলে তৈলাক্ত পদার্থ সৃষ্টি করবে। নিচেরটা অর্থাৎ এইটা হবে গাঢ়, আর এইটা হবে আমাদের পাতলা।
তাহলে হার্ডেরিয়ান পাতলা তৈরি করবে, আর গাঢ় তৈরি করবে কে? গাঢ় তৈলাক্ত পদার্থ তৈরি করবে আমাদের হচ্ছে মিবোমিয়ান গ্রন্থি। তাহলে এই হচ্ছে আমাদের 3 ধরনের গ্রন্থি এবং 3 ধরনের গ্রন্থির কাজ। এখান থেকে কি কোশ্চেন আসবে ও ল্যাক্রিমিনাল গ্রন্থির আরেক নাম কি? কি আরেক নাম বলছিলাম? অশ্রু গ্রন্থি। হার্ডেরিয়ান গ্রন্থি কি ধরনের তৈলাক্ত পদার্থ সৃষ্টি করে? মিবোমিয়ান গ্রন্থি কি ধরনের তৈলাক্ত পদার্থ সৃষ্টি করে? অবশ্যই মনে রাখতে হবে কি ভাইয়া? মনে রাখতে হবে এই যে এই জায়গাটুকু, হ্যাঁ, গাঢ় আর পাতলা, গাঢ় আর পাতলা। তাহলে একটা গাঢ় করে আর একটা পাতলা করে কে? হার্ডেরিয়ান। গাঢ় করে কে? মিবোমিয়ান। এই যে পার্টটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে মোটামুটি ভাবে আমাদের গ্রন্থি থেকে আমরা আর কোন ধরনের কোশ্চেনে আটকাবো না। শেষ, আমাদের গ্রন্থির আলাপচারিতা মোটামুটি ভাবে এখানেই শেষ হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমাদের গ্রন্থির আলাপচারিতা শেষ হয়, নেক্সট আমরা কি আসবো? নেক্সট আমরা চোখের উপযোজনে আসবো। চোখের কি আসবো? উপযোজনে আসবো। আচ্ছা, উপযোজন মানে কি আসলে? উপযোজন মানে হচ্ছে, ধরেন আপনার চোখের একদম সামনে একটা বস্তু এনে রাখা হইলো, অর্থাৎ আপনি নর্মালি যেই দৃষ্টি রেঞ্জ, হ্যাঁ, চোখের দেখার যে রেঞ্জটা সেটা হচ্ছে আমাদের 6 মিটার। হ্যাঁ, আমরা নর্মালি 6 মিটার দূরে একটা কোনো বস্তুকে একদম পরিষ্কার দেখতে পারি, নর্মাল ভাবে দেখতে পারি, চোখের কোনো চেঞ্জ ছাড়াই দেখতে পারি। বাট যখন এটা অনেক বেশি হয়ে যায় তখন আমরা কি চোখেরটা একটু ছোট করি না? একটু ছোট করে দেখার চেষ্টা করি। আবার যখন অনেক দূরে বস্তু নেয় তখন আমরা একটু বড় করে চোখ তাকানোর চেষ্টা করি, তাই না? তাহলে এই যে দুইটা পার্থক্য হইলো, অর্থাৎ একটাতে চোখ একটু ছোট হয়ে আসলো, পিউপিলটা ছোট হয়ে আসতো, আর একটা পিউপিলটা বড় হয়ে আসতো। তাহলে এই যে চোখের চেঞ্জেস, চোখের আকারের চেঞ্জেস গুলা, এই চোখের আকারের চেঞ্জেস গুলাকে আমরা বলি উপযোজন। কি বলি? উপযোজন। আসেন, এই উপযোজনটা কিভাবে হয় সেটা আমাদের এই চ্যাপ্টারে বা এই পাঠটুকুতে পড়বো। একটা জিনিস মনে রাখবেন, এখন যেটা লিখতেছি একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে বৃত্তাকার পেশির যদি সংকোচন হয় তাইলে এটার সাথে, অর্থাৎ বৃত্তাকার, ধরেন এটা হচ্ছে আমাদের যদি বৃত্তাকার পেশি বুঝছেন, এটার যদি সংকোচন হয়, এটার যদি কি হয়? সংকোচন হয়, এটা সংকোচন, তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের যেই সাসপেনসরি লিগামেন্ট আছে, এইটার কি হবে জানেন? এইটার প্রসারণ হবে। এইটা মাথায় রাখতে হবে, কিন্তু প্রথমে এই দুইটা সম্পর্ক শিখতে হবে। তাহলে বৃত্তাকার পেশির সংকোচন হওয়া মানে সাসপেনসরি লিগামেন্টের প্রসারণ হওয়া, বৃত্তাকার পেশির সংকোচন হওয়া মানে সাসপেনসরি লিগামেন্টের প্রসারণ হওয়া। তাহলে বৃত্তাকার পেশির সেম ভাবে বৃত্তাকার পেশির প্রসারণ হওয়া, কি হয়? বৃত্তাকার পেশির প্রসারণ হওয়া, এটা হইলো প্রসারণ। তাইলে সাসপেনসরি লিগামেন্টের কি হবে জানেন? তাহলে সাসপেনসরি লিগামেন্টের যেহেতু উল্টা সম্পর্ক, তাই সাসপেনসরি লিগামেন্টের অবশ্যই সংকোচন হবে। তাহলে অবশ্যই কি হবে? সংকোচন হবে। এইটা একটু মাথায় রাখবো আমরা এক সাইডে গিয়ে, এইটা অবশ্যই আমরা একটু মাথায় রাখবো, একটু পরে আমরা এটার কাজ বুঝতে পারবো। তাহলে আসেন এটার কাজগুলা কি এটা আমরা পড়ি, যে এটা কেন আমরা মাথায় রাখলাম, কেন এটা আমি বললাম যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আসেন। তাহলে আমি বলছিলাম যে আমাদের দৃষ্টিগোচরের সীমা হচ্ছে 6 মিটার। এই 6 মিটারে আমরা হচ্ছে নর্মালি কোনো চেঞ্জেস ছাড়া দেখতে পারি। ধরেন কোন একটা বস্তু এই 6 মিটারের অনেক বেশি কাছে চলে আসলো, তার মানে কি হইলো ভাইয়া? 6 মিটারের কাছে চলে আসলো, 6 মিটারের চেয়ে কাছে চলে আসলো, 6 মিটারের চেয়ে কি হলো? কাছে চলে আসলো। এইটার কারণে যেটা হবে, 6 মিটারের যদি কাছে চলে আসে, এটার কারণে যেটা হবে, বৃত্তাকার পেশির, মনে রাখেন ভাইয়া, এটার কারণে বৃত্তাকার পেশির
বৃত্তাকার পেশির সংকোচন হবে, সংকোচন হবে। কি হবে? সংকোচন হইল। বৃত্তাকার পেশি কি হইল? সংকোচন হইল। যদি বৃত্তাকার পেশির সংকোচন হয় তাহলে এর পরবর্তীতে কি হবে আমরা জানি। বৃত্তাকার পেশি সংকোচন হওয়া মানে হচ্ছে সাসপেনসরি লিগামেন্টের, সাসপেনসরি লিগামেন্টের সাসপেনসরি লিগামেন্টের কি হবে? সাসপেনসরি লিগামেন্টের হবে প্রসারণ, এটার হবে প্রসারণ। সাসপেনসরি লিগামেন্টের কি হবে? প্রসারণ। যদি সাসপেনসরি লিগামেন্টের প্রসারণ হয় তাহলে কি হবে? তাহলে আমাদের যে লেন্স আছে, কি আছে আমাদের ভাইয়া? আমাদের যে লেন্স আছে এই লেন্সের বক্রতা বাড়বে, এই লেন্সের বক্রতা বাড়বে, লেন্সের বক্রতা বাড়বে, বাড়বে এবং লেন্স ছোট হবে, খর্ব হবে এবং লেন্স কি হবে? খর্ব হবে, অর্থাৎ ছোট হবে। যখন লেন্সটা ছোট হয়ে যাবে তখন কি হবে? যখন লেন্সটা ছোট হয়ে যাবে তখন আমাদের ফোকাস দূরত্ব কমে যাবে। বুঝছেন? যেগুলো পড়াইতেছি এগুলো বোঝা লাগবে, নাইলে পরীক্ষায় আন্ডা পাবেন। এটা পরীক্ষায় চলে আসবে। হ্যাঁ, তাহলে ফোকাস দূরত্ব কমে যাবে। ফোকাস দূরত্ব কি হবে? কমবে। যখন ফোকাস দূরত্ব কমবে, ঠিক যখন ফোকাস দূরত্ব কমবে তখন আমরা কি করব? যখন ফোকাস দূরত্বটা কমে যাবে, যখন ফোকাস দূরত্ব কমে যাবে তখনই আমরা এই কাছের বস্তুটা দেখতে পাবো। ফোকাস দূরত্ব কমে গেল, আমরা কাছের বস্তু দেখতে পাইলাম। কাছের বস্তু আমাদের দৃষ্টিতে চলে আসলো। এই যে ফ্লোচার্টটা, এই ফ্লোচার্টটা আমাদের মাথায় রাখতে হবে। 6 মিটারের কাছে কাছে চলে আসলে বৃত্তাকার পেশির সংকোচন হবে, সাসপেনসরি লিগামেন্টের প্রসারণ হবে, লেন্সের বক্রতা বাড়বে, ফোকাস দূরত্ব কমে যাবে, কাছের বস্তু দৃষ্টিগোচর হবে। তাহলে বুঝলাম আমরা। এটা হচ্ছে যদি আমাদের 6 মিটারের কাছে চলে আসে, কি হয়? 6 মিটারের কাছে চলে আসে। কিন্তু যদি এটা ভাইয়া 6 মিটারের দূরে চলে যায় তাহলে কি হবে? এটা আমরা তাহলে উল্টা প্রসেস হবে। তাহলে কি হবে? উল্টা প্রসেস হবে। এটা কেমন হবে দেখাইতেছি। হ্যাঁ, আসেন। তাহলে 6 মিটারের দূরে হইলে কি হবে? 6 মিটারের দূরে প্রথম জিনিস উল্টা জিনিস হবে। তার মানে এইটা যে সংকোচন হয়েছিল ওনার কি হবে? এই লোকের, এই বান্দার কি হবে? প্রসারণ হবে। এটা কার প্রসারণ হলো? বৃত্তাকার পেশির প্রসারণ, প্রসারণ হইলো। তাহলে ওনার কি হবে? ওনার হবে সংকোচন। হ্যাঁ, ওনার হবে সংকোচন, সংকোচন। ওনার যে সংকোচন হইলো, ওনার যে সংকোচন হইলো, হয়ে গেল জিনিসপাতি। হ্যাঁ, তাহলে প্রসারণ সংকোচন। তাহলে প্রসারণ কার হইলো? প্রসারণ হলো, শর্টকাটে লিখে ফেলি। হ্যাঁ, প্রসারণ হলো বৃত্তাকারের, বৃত্তাকার, বৃত্তাকারের। আর প্রসারণ কার হইলো? প্রসারণ হইলো আমার হচ্ছে আমার সাসপেনসরির, সাসপেনসরি। যখন প্রসারণ হলে তখন কি হবে? লেন্সের বক্রতা কমবে, দৈর্ঘ্য বাড়বে, তাই না? লেন্সের বক্রতা কমবে, দৈর্ঘ্য বাড়বে। যখন লেন্সের বক্রতা কমলো, দৈর্ঘ্য বাড়লো, তখন কি হবে? যখন লেন্সের বক্রতা কমলো, দৈর্ঘ্য বাড়লো, তখন ফোকাস দূরত্ব কি হবে? কমে যাবে না? তখন ফোকাস দূরত্ব বেড়ে যাবে, সরি, তখন ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব বাড়বে। যখন ফোকাস দূরত্ব বেড়ে যাবে তখন এই যে দূরের বস্তু,
দূরের বস্তু দৃষ্টিগোচর, দূরের বস্তু কি হবে, দূরের বস্তু দৃষ্টিগোচর হবে, সরি দৃষ্টিতে আসবে, দূরের বস্তু দূরের বস্তু দেখা যাবে। তো এই গেল হচ্ছে আমাদের ফ্লোচার্ট, অর্থাৎ এই ফ্লোচার্টটার মাধ্যমে আমরা কি শিখলাম বলেন তো একটু ভাইয়া। এই ফ্লোচার্টটার মাধ্যমে আমরা শিখলাম যে আসলে কাছের বস্তু দূরের বস্তু আসলে কিভাবে দৃষ্টিগোচর হয়, কিভাবে দৃষ্টিগোচর হয় না। এইটা হচ্ছে 6 মিটারের চেয়ে কাছে, এটা হচ্ছে 6 মিটারের চেয়ে দূরে, 6 মিটারের চেয়ে কাছে একটা, 6 মিটারের চেয়ে দূরে একটা। এই যে দুইভাবে আমাদের চোখের চেঞ্জ হইলো, চোখের ফাংশনগুলো চেঞ্জ হইলো, এটাকে আমরা বলতেছি চোখের উপযোজন, চোখের উপযোজন। এখন আমরা একটা রোগের নাম শিখবো। তাহলে আমরা তো উপযোজন শিখলাম, এখন যদি এইভাবে চোখ কাজ করতে না পারে তখন কি আমাদের রোগ হবে? কি রোগ হবে? দুইটা রোগের নাম আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, আরেকটা হচ্ছে আমাদের মায়োপিয়া। এটা কি হাইপারমেট্রোপিয়া হয় যখন আমরা কাছের জিনিস দেখতে পাই না, যখন আমরা কি দেখতে পাই না, যখন আমরা কাছের জিনিস দেখতে পাই না। আর মায়োপিয়া কখন হয়? মায়োপিয়া তখনই হবে যখন আমরা দূরের জিনিস দেখতে পাবো না। মায়োপিয়া কখন হবে? যখন আমরা দূরের জিনিস দেখতে পাবো না। আর হাইপারমেট্রোপিয়া কখন হবে? যখন আমরা কাছের জিনিস দেখতে পাবো না। আচ্ছা, এবারে হাইপারমেট্রোপিয়াতে আমরা এক ধরনের গ্লাস ব্যবহার করি, আর হাইপার মায়োপিয়াতে বা মায়োপিয়াতে এক ধরনের গ্লাস ব্যবহার করি। এইটার জন্য আমরা কি ব্যবহার করবো জানেন? এটার জন্য ব্যবহার করবো আমরা উত্তল লেন্স। এটার জন্য আমরা ব্যবহার করব উত্তল লেন্স। এটা ঠিক করার জন্য আমরা ব্যবহার করব উত্তল লেন্স। আর এইটা ঠিক করার জন্য আমরা কি ব্যবহার করবো জানেন? এটা ঠিক করার জন্য আমরা ব্যবহার করব অবতল লেন্স। বুঝা গেল? অর্থাৎ যারা কিনা হাইপার মেট্রোপিয়ার পেশেন্ট ওদেরকে আমরা উত্তল লেন্স দেই, যারা মায়োপিয়ার পেশেন্ট ওদেরকে আমরা অবতল লেন্স দিই। এবং দেখবেন যারা কিনা অনেক বৃদ্ধ তারা কিন্তু এরকম বইটা দূরে সরায় নিয়ে দেখে, কারণ ওদের বৃদ্ধদের সাধারণত হাইপার মেট্রোপিয়াটা বেশি হয়। তাহলে এই গেল হচ্ছে আমাদের দুইটা রোগ, যে হাইপার মেট্রোপিয়া মানে কি কাছের জিনিস না দেখা, মায়োপিয়া মানে দূরের জিনিস না দেখা। হাইপার মেট্রোপিয়াতে উত্তল গ্লাস ব্যবহার করা হয়, মায়োপিয়াতে অবতল গ্লাস ব্যবহার করা হয়। এই দুইটা জিনিস জাস্ট জানলেই মোটামুটি ভাবে আমাদের এখান থেকে কোনো কোশ্চেন আমরা আসলে আটকাবো না। জাস্ট আ সেকেন্ড, এটা একটু ছোট আমরা এটাকে একটু ছোট করে আনি। হুম, ছোট হয়ে যাও, ছোট এই হচ্ছে আমাদের হাইপারমেট্রোপিয়া, হাইপারমায়োপিয়া। আর এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের চোখের উপযোজনের প্রক্রিয়াটা। এই প্রক্রিয়াতে চোখের আসলে উপযোজন হয়। বৃত্তাকার পেশির সংকোচন, সাসপেন্সরি লিগামেন্টের প্রসারণ, হ্যাঁ, তারপর হচ্ছে লেন্সের যে পার্টটা আছে আমরা দেখলাম, লেন্সের পার্টটা, হ্যাঁ, এই যে লেন্সের বক্রতা বাড়ানো, তারপরে বক্রতা কমানো, ফোকাস দূরত্ব বৃদ্ধি করা, তারপর হচ্ছে আমাদের যাবে কাছের বস্তু দৃষ্টিগোচর হওয়া। সেইম ভাবে এটার অনেকগুলো ফিচার থাকবে, যেমন প্রসারণ হবে বৃত্তাকার পেশির, হ্যাঁ, বৃত্তাকার পেশির প্রসারণ হওয়া মানে কি, বৃত্তাকার পেশির প্রসারণ মানে সংকোচন হবে, কার সংকোচন হবে, সাসপেন্সরি লিগামেন্টের সংকোচন হবে, কার সংকোচন হবে, সাসপেন্সরি লিগামেন্টের সংকোচন হবে। যদি সাসপেন্সরি লিগামেন্টের সংকোচন হয় তাহলে আমাদের বক্রতা কমবে, দৈর্ঘ্য বেশি হবে, তার মানে ফোকাস দূরত্ব বাড়বে, তার মানে হচ্ছে দূরের বস্তু দৃষ্টিগোচর হবে। দূরের বস্তু কি হবে? দৃষ্টিগোচর হবে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে মূলত আমরা কি ব্যবহার করে থাকি? এই পদ্ধতিতে মূলত আমাদের চোখের উপযোজন হয়ে থাকে। ওকে।
এই হচ্ছে আমাদের চোখের উপযোজন। তাহলে আমরা যদি এটা বুঝতে পারি তাহলে নেক্সট পর্যায়ে আমাদের এই চোখ নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না এবং এর মাধ্যমে আমাদের চোখের পার্টটাও শেষ হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কানের পার্টটা শিখবো আর দেন হচ্ছে আমরা হরমোনের পার্টে চলে যাবো, তাহলে আমাদের মোটামুটিভাবে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সো এরকম অসংখ্য অসংখ্য ছক থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাসে।